দর্শক স্বাগত জানাচ্ছি ইয়াং নাইটে। অনেকটাই দুঃখ ভারাক্রান্ত মন। দেশের অনেক খবর নিয়ে আমরা সারাক্ষণ থাকি, একই সঙ্গে চেষ্টা করি বাংলাদেশের ভবিষ্যৎ যারা, অর্থাৎ ভবিষ্যতে যারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন, নেতৃত্ব দেবেন বিভিন্ন জায়গায়, তাদেরকে এই ইয়াং নাইটে এনে আপনাদের সঙ্গে একটু হাজির করে দেওয়া, পরিচয় করে দেওয়া এবং একই সঙ্গে সমসাময়িক খবর নিয়ে প্রতি রাতে আমরা ইয়াং নাইট সাজাই। আজকেও সঙ্গে আছে আশিকুর রহমান অপু। আমরা আজকে যে শিরোনাম ঠিক করেছি সেটি আগে বলতে চাই। তার আগে বলতে চাই যে চারদিকে অসংখ্য খবর, এখন টেলিভিশন, পত্রিকা, অনলাইন, সাপ্তাহিক পত্রিকা বা মাসিক পত্রিকা তো প্রায় হারিয়ে গেছে। এর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক খবর ঘুরে ফেরে, বিশেষ করে অনলাইন ভিত্তিক খবরগুলো। এবং এই খবরগুলোর মধ্যে যেমন অনেক নানা ধরনের বিচিত্র তথ্য আমাদের সামনে হাজির হয়, তেমনি অনেকগুলো হয়তো ঠিক না, সঠিক না এমন তথ্য হাজির হয়। এগুলো নিয়ে সারাক্ষণ একটা বিভ্রান্তি চলে। আমরা কেউ কেউ বিভ্রান্ত হয়ে যে কোনো খবর নিয়ে খুব বেশি উত্তেজিত হয়ে যাই, কখনো উল্লসিত হয়ে যাই, কখনো সেই খবরের প্রতিক্রিয়া এমন জায়গায় চলে যায় যে খবরটি আসলে সত্য কি মিথ্যা সেটাও যাচাই করা হয় না। কিন্তু কেউ কেউ একটু তলিয়ে দেখেন, অনেক খবর দেখার পর সন্দেহ পোষণ করেন। আমরা সংবাদকর্মীরা তো যে কোনো তথ্য পেলে সেটা আসলে সঠিক কিনা যাচাই বাছাই করি, পাঠকেরাও করেন, বা অন্য যারা আছেন সাধারণ মানুষ বিভিন্ন পেশা তারা করেন। তাদের মধ্যে একজনকে আজকে আমরা দেখেছি, শান্তা তাওহিদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক। ঢাকা বিশ্ববিদ্যালয় এককালের বিতার্কিক, এক সময় সাংবাদিকতার সাথেও একটু যুক্ত ছিলেন। সেই সূত্রেই এই খোঁজ নেওয়ার, নাক গলানোর অভ্যেসটা আসলে। এবং খোঁজ দিতে দিতে শান্তা তাওহিদা খুব সম্প্রতি আমরা একটি খবর খুব ভাইরাল হয়েছে, বাংলাদেশে স্বৈর শাসন বা একনায়কতন্ত্রের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। জার্মান ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান এরকম একটি তথ্য দিয়েছে, এরকম একটি গবেষণা প্রকাশ করেছে, এরকম করে ভাইরাল হয়ে গেল খবর। এবং মূলধারার গণমাধ্যম, আন্তর্জাতিক গণমাধ্যমে আমরা দেখলাম বাংলা ভার্সনে। কিন্তু আসলে জার্মান গবেষণা প্রতিষ্ঠানটি কি বলেছিল, শান্তা তাওহিদা খোঁজ নিতে গিয়ে দেখলেন গল্পটা অন্যরকম। তো সেই গল্পটা শোনার জন্য আমরা ডেকেছি এবং একই সঙ্গে আমরা প্রথমে শান্তা তাওহিদা আপনাকে একটু স্বাগত জানিয়ে নিই। জি, আপনাকেও স্বাগতম, ধন্যবাদ। আমরা শান্তা তাওহিদার কাছে শুনবো এবং আরও অনেক কিছু শুনবো। একই সঙ্গে আজকে আমরা এমন একটা সময় ইয়াং নাইট করছি তখন যখন পুরো দেশে আসলে উত্তাল চাকরি প্রার্থীদের একটি দাবিতে, সে দাবিতে হচ্ছে যে সরকারি চাকরিতে যে কোটা পদ্ধতি তার সংস্কার প্রয়োজন। এবং সেই সংস্কারের দাবিতে অনেক দিনের আন্দোলন একটা দানা বেঁধে একটা বিক্ষুব্ধ অবস্থায় যখন এসেছে, তখন সেখানে পুলিশে হামলা, তার প্রতিবাদে আবার বিক্ষোভ, আরও বিচ্ছুরণ এবং একটা সমঝোতার চেষ্টা সরকারের পক্ষ থেকে। তাতে মনে হচ্ছে আপাতত বিক্ষোভকারীরা 1 মাসের সময় দিয়েছে, আবার কেউ কেউ বলছেন যে তারা মানছেন না। একটু বিভক্তি থাকলেও মূল যে আন্দোলন সেটা আপাতত মনে হচ্ছে 1 মাসের জন্য একটা স্থগিত অবস্থায় গিয়েছে। এসব বিষয় নিয়ে কথা বলার জন্য স্কাইপেতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 21 সালের শিক্ষার্থী রায়হান শানন। শানন, স্বাগত জানাচ্ছি। শানন, ধন্যবাদ আমাকে হ্যাঁ স্বাগত জানানোর জন্য। শানন, আমি শান্তা আপনার কাছে যাওয়ার আগে একটু শাননের জি কাছে শুনে জি নেই। শানন, আমরা জানি যে এখন সরকারি দলের একটা আস্থার কারণে, একটা 1 মাসের সময় চাওয়ার কারণে হোক, যে কোনো কারণে হোক, আন্দোলনকারীরা একটা 1 মাসের সময় বা 1 মাসের বিরতি দিচ্ছে, এরকম একটি ধারণা আমরা পেয়েছি। সংবাদ মাধ্যম তা প্রচার করছে, আবার কেউ কেউ বলছে যে না, আবার কেউ কেউ বলছে যে না, আমরা এখনও আন্দোলন চালিয়ে যাব, আবার কেউ কেউ বলছে যে পরিস্থিতি ভালো না। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানা রকম গুজব যে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা হবে, আন্দোলনকারীদের উপর বর্ষার হামলা হবে। সার্বিক পরিস্থিতিটা একটু সংক্ষেপে শুনতে চাই আপনার কাছে। ঘটনা হচ্ছে, আমি যদি আজকের কথা বলি, আজকে আসলে শাহবাগে অবস্থান করেছিল দুপক্ষের ছেলেমেলে। এক ছিল যে কোটা সংস্কার আন্দোলনকারীরা এবং ক্যাম্পাসের অন্যান্য সাধারণ ছাত্রছাত্রী ক্যাম্পাসের নিরাপত্তাহীনতায় ভুগছে এবং গতকালের পুলিশি হামলা, তারপর আমাদের ভিসি স্যার এবং প্রক্টর স্যারের যে অদক্ষতা, এর বিরুদ্ধে একটা অবস্থান নিয়েছিল। এবং দেখা গেল যে কোটা সংস্কার আন্দোলনকারীরা এবং সাধারণ ছাত্ররা যারা এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছে এবং সাথে সাথে ক্যাম্পাসের এই নিরাপত্তাহীনতার ব্যাপারটা নিয়েও তারা একই সাথে অবস্থান করেছিল প্রায় সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত। তো আচ্ছা, বিকেলের দিকে একটা গাড়ি আসে, যে 20 জনের যে একটা টিম সরকারি প্রতিনিধি যারা মনোনীত হয়েছেন এই বিষয়টা আলোচনার মাধ্যমে কিভাবে সমঝোতায় যাওয়া যায় সেটা নিয়ে আলোচনা করার জন্য, তাদের সাথে যখন আলোচনার মাধ্যমে তারা সেখানে একটি ডিসিশনে উপনীত হন যে 1 মাসের জন্য আসলে আন্দোলন স্থগিত রাখা হবে। সরকারি মহল পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তারা আমরা পরবর্তীতে এগুলো জানি। সংস্কার সম্পর্কে নির্দেশ। হুম,
হ্যাঁ, তো তারপরে তারপর যেটা হলো যে আসলে এই যে সিদ্ধান্তটা তারা দিয়ে এসেছে, এই সিদ্ধান্তের সাথে অবস্থানকারী কোটা সংস্কার প্রার্থী যারা আন্দোলন করছিল আর কি, তাদের মধ্যে একটা দ্বিধা বিভক্ত অবস্থা দেখা গেল আর কি। আচ্ছা, কেউ বলছে যে না, এই দাবি মানা যাবে না, আন্দোলন চালিয়ে যেতে হবে। কিন্তু একটা অফিসিয়াল ডেকোরাম অনুযায়ী দেখা যায় যে তারা যেহেতু সরকারি মহলের সাথে কথা বলে এসেছেন যে তারা 1 মাসের জন্য আন্দোলন স্থগিত করবেন, সেটাও আবার এদিকে রক্ষা করা যাচ্ছে না। তো এই ব্যাপারটি নিয়ে একটা যখন দ্বিধা বিভক্তি বিভক্তি, আছে। হ্যাঁ, একটা বিভক্তি শুরু হয়ে যায় আমার আর কি। একটি প্রশ্ন আছে ছাত্রলীগকে নিয়ে। ছাত্রলীগের অনেকেই আমরা দেখছি সরাসরি ছাত্রলীগের কর্মী পোস্টধারী, তারাই আন্দোলনে যুক্ত হচ্ছেন এবং আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করছেন। আবার বলা হচ্ছে ছাত্রলীগ এই আন্দোলনকারীদের পিটিয়েছে। তাহলে আসলে ছাত্রলীগের অবস্থান কি? এখানে অনেকটা কমপ্লেক্স আছে, একটু যদি ব্যাখ্যা করেন শানন। এটা আমাকে একটু সময় দিতে হবে। আসলে আজকে যে আন্দোলনটা হলো গত 2 দিন ধরে, এটার আসলে দুটো ডাইমেনশন। একটা ডাইমেনশন হচ্ছে যখন কোটা সংস্কার আন্দোলনটা হচ্ছিল, তাদের অহিংস অবস্থানের উপর পুলিশের যেই আসলে টিয়ার শেল এবং রাবার বুলেটের যেই আহ, আঘাত করা হয়, এবং তখন দেখা যায় যে অসংখ্য ছাত্র ডিএমসি তে আর্তনাদ করছে আর কি, আহাজারিতে। তো হুম, এই ব্যাপারটা আসলে হলে যারা থেকে অভ্যস্ত, আমরা যারা হলের আবাসিক শিক্ষার্থী আছি এবং এদের মধ্যে অনেক ছাত্রলীগ পোস্টেড কর্মীও আছে, এরা আসলে মেনে নিতে পারেননি ঠিকঠাক মতো। কারণ হুম, যারা আহত হয়েছে তারা কেউ তাদের বড় ভাই, কেউ তাদের বন্ধু, কেউ তাদের ছোট ভাই। তো হুম, এই ব্যাপারটা যখন মেনে নিতে পারেনি, তখন তারা আসলে একজন সাধারণ শিক্ষার্থীর মনস্তত্ত্ব থেকে, নট ছাত্রলীগ কর্মীর মনস্তত্ত্ব, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র হিসেবে তারা সে রাতেই আসলে এই পুলিশের আন্দোলনের বিরুদ্ধে, প্রশাসনের অদক্ষতার বিরুদ্ধে আমরা টিএসসি তে অবস্থান নেই। এবং দেখেছি আমার পাশে বিভিন্ন হল ইউনিটের ছাত্রলীগের কর্মীও সাথে ছিল। কিন্তু হুম। পরবর্তীতে যেটা হয়, আমি আহ, এরকম কানাঘুষো শুনেছি আসলে বিভিন্ন জায়গা থেকে হল ইউনিটের কর্মীদেরকে আসলে মধুতে যেতে বলা হচ্ছিল আর কি, যে এই আন্দোলনটা কোনোভাবে দমিয়ে দেওয়া যায় মানে কিনা এক আর কি। প্রকার থ্রেট বা চাপ হ্যাঁ, তৈরি। থ্রেট, চাপ সরাসরি আমি এক বাক্যে ডিফাইন করতে চাচ্ছি না, তবে যেতে বলা হচ্ছিল। কিন্তু মানে তারা আন্দোলনের বলেছে যে বিরুদ্ধে হ্যাঁ, অবস্থান নিতে বলা হচ্ছিল। বলা হচ্ছিল, কিন্তু তারা সেখানে যেতে অস্বীকৃতি জানিয়েছে আর কি। এটা কত পরবর্তীতে শতাংশ হতে পারে আনুমানিক, যে ছাত্রলীগের যে সাধারণ কর্মীরা বা নিয়মিত কর্মীরা তাদের কত শতাংশ আসলে অস্বীকৃতি জানিয়ে মূল আন্দোলনের সাথে শরিক হয়েছে? এটা আনুমানিক হিসেব শানন আপনার আমার তো চোখে। আমার তো মনে হয় যারা এখনো কারেন্ট স্টুডেন্ট এবং এখনো বিভিন্ন হলের কারেন্ট ছাত্রলীগ কর্মী, তাদের প্রায় 85% এই আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছে যে শানন, না, তারা অনেকগুলো মধুতে যাবে না। গুজব অনেক ধরনের আসে, যেমন মাননীয় উপাচার্য মহোদয়ের বাসায় কে আক্রমণ করলো, এটা নিয়ে নানান কথা। আপনার কাছে আমি জানি হয়তো আমরাও এখনো নিশ্চিত না, আপনাদেরও নিশ্চিত হওয়া সম্ভব না, আপনার সেন্সটি একটু শুনবো। একই সঙ্গে কালকে আর একটি গুজব রটেছিল খুব, এরকম আন্দোলনে এরকম গুজব বিভিন্নভাবে রটে, বিভিন্ন কারণে রটানো হতে পারে। আসলে আপনার সেন্স এই দুটি জায়গায় একটু শুনতে চাই শানন। ভিসি স্যারের বাড়ি বাসভবনে যে হামলাটা করা হচ্ছে, এটার শানন, আমরা মনে হয় একটু যান্ত্রিক গোলযোগ। প্রেক্ষাপট আছে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ শানন, শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছেন? হ্যালো। শানন, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলেন। হ্যাঁ, আহ, যখন দেখা গেল যে পুলিশ এভাবে অতর্কিতে ছাত্রদের উপর একদম পুরো নির্বিচারে টিয়ার শেল, রাবার বুলেট নিয়ে একদম ঝাঁপিয়ে পড়েছে, একদম মারমুখী ভঙ্গি, তখন একটা গ্রুপ ভিসি স্যারের সাথে কথা বলতে যায়, ভিসি স্যারকে আসলে আহ্বান করে যে স্যার, ক্যাম্পাসে এই অবস্থা, এরা কি সাধারণ ছাত্রদের আন্দোলনকারী? কোনো প্রকার নিরাপত্তা মানে আন্দোলনকারীদের একটা অংশ। আমরা বলেছি যে, আগেই বলেছি, দুইটা ডাইমেনশন। একটা হচ্ছে কোটা সংস্কার প্রার্থী এবং আরেকটা হচ্ছে যে সাধারণ ছাত্ররা সাধারণ যখন দেখেছে শিক্ষার্থী। আসলে ক্যাম্পাসে এভাবে যে হামলা করা হচ্ছে ছাত্রদের উপর, হুম ঢাকা হুম, তাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর, মানে এটা মেনে নিতে কিন্তু পারেনি। আন্দোলনের তাদের সাথে একটা অংশ, সমর্থক বা তাদের একটা যুক্ত অংশ কোনোভাবে এমন একটি অংশ। আহ একাত্মতা প্রকাশ করেছে এমন একটা অংশ, সরাসরি আচ্ছা, যুক্ত হ্যাঁ এরকম হ্যাঁ, কোনো অংশ না। আচ্ছা। হ্যাঁ, তারা গিয়ে ভিসি স্যারকে বলে যে আমাদের জনজীবন বিপন্ন, আমরা খুব আশঙ্কার মধ্যে আছি, যে কোনো সময় যে কোনো খারাপ কিছু ঘটতে পারে, স্যার আপনি বাইরে এসে যদি পুলিশদের অনুরোধ করেন তাহলে হয়তো বা এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না। তারা ভিসি স্যারকে 15 মিনিট সময় দেয় এবং বাইরে কাউন্টডাউন চলতে থাকে, স্যার আমাদের প্লিজ সেভ করেন স্যার। কিন্তু ভিসি স্যারের কাছ থেকে কোনো প্রকার সাড়া না পাওয়ায়, যখন তারা ওই ভিসি স্যারের বাসভবন ত্যাগ করে চলে আসে, তখন হঠাৎ করেই পিছনে একটা খুব শোরগোল শুরু হয়ে যায় নাকি। এবং আচ্ছা, শোরগোল শুরু হয়ে যাওয়ার পর এই আক্রমণটা আসলে কারা করেছে অর্থাৎ এরকম। এই পুলিশি যে টিয়ার শেল নিক্ষেপ, রাবার বুলেট নিক্ষেপ, এগুলোর বিরুদ্ধে উপাচার্য মহোদয় কোনো ব্যবস্থা না নেওয়ায় বা এগুলো ঘটায় ভিসি স্যারের উপরেও ক্ষুব্ধ ছিলেন
এই সমর্থকদের কেউ কেউ, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আমরা আচ্ছা। ক্ষুব্ধ ছিলাম এবং আমরা হতাশ ছিলাম। আমরা অভিভাবকত্বহীনতায় ভুগছিলাম শানন, আরকি সময় মূলত খুবই যেটি। কম জানেন, আগেই বলেছি। আপনাকে কাছে একটু জানতে চাবো যে জি, জি। কালকে একটি মৃত্যুর গুজব খুব ভয়াবহভাবে রটি দেওয়া হচ্ছে, একটি জীবিত ছেলেকে মৃত বলে চালিয়ে দেওয়া হয়েছে। এটি হয়তো ভুলভাবে এসেছে অথবা ইচ্ছাকৃতভাবে কেউ রটিয়েছে, কিন্তু এরকম গুজব আসলে কতটা ক্ষতি করে এরকম মুভমেন্টকে? এরকম গুজব আসলে দেখা যায় যে ক্ষতি করে 50-50 চান্স। এক জায়গায় উপকার করে, আরেক জায়গায় ক্ষতি করে। দেখা যায় যে একটা আন্দোলন যখন আসলে বিভিন্ন ধরনের শানন, আমরা আপনার সাথে আপনার কথা এক প্রকার শুনতেই পাচ্ছি না। শুরু হয়। জি, জি হ্যালো, শানন, অনেক শুনতে ধন্যবাদ। পাচ্ছেন? আমরা শাননের কাছ থেকে অনেকটা জানার চেষ্টা করলাম, শেষ উত্তরটা যদিও পেলাম না, সময় খুবই কম। জি এই যে কালকে একটি গুজবটি জি মিথ্যে, সেটা পরে কিছুক্ষণের মধ্যে প্রমাণ হয়েছে, সে ছেলেটি নিজেও জানিয়েছে। জি জি এরকম অসংখ্য গুজব আমাদের জি চারপাশে। জি আমি একটু শুনতে চাই যে এই গুজবগুলো আহ, ঠিক কতটা প্রভাবিত করে সমাজকে? আমি বলতে চাই যে আমরা এখন যে যুগটি আছে, আমরা কিন্তু সংবাদপত্রের আগেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তথ্যগুলো পেয়ে যাচ্ছি এবং অনেকটাই নির্ভর করছি। এই এই আমাদের এই নির্ভরতা, এই বিশ্বাসের জায়গাটির সুযোগটি নিচ্ছে দুষ্কৃতিকারীরা, যারা এই ধরনের গুজব ছড়াচ্ছে। এবং আমি একটি স্ক্রিনশট দেখেছি যে খুব বেশি এই গুজবটির সাথে সম্পৃক্ত, যে যে নিজেও একটি তরুণ সমাজের প্রতিনিধি, সে কিভাবে এ ধরনের একটি, অন্তত পক্ষে একজন সাধারণ ছাত্র যদি এ ধরনের একটি বিষয় যদি সে শেয়ার করেন, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি তার অজ্ঞতা থেকে বা না জেনে না বুঝে সে উত্তেজনা থেকে করেছে। কিন্তু যখন সচেতন একজন প্রতিনিধি এই বিষয়টি করেন, তার মানে হচ্ছে যে এটি কোনো একটি উদ্দেশ্য সম্পূর্ণ আছে। উদ্দেশ্য আরেকটি প্রণোদিত। ছবি আমরা ভাইরাল হতে দেখলাম যে এই আন্দোলনকারীদের ছবি বোর্ডে ভারতের বা অন্য কোথাকার একটি ছবি জি ভাইরাল করা হচ্ছে। জি জি এবার এই জিনিসগুলো পুশ করে ফায়দা নেওয়ার চেষ্টা, এটা তো সবসময় হয়। সব সময় হয়। এটা থেকে এরকম মুভমেন্ট বা সাধারণ মানুষ কিভাবে আসলে বাঁচবে সাধারণ বা বাছাইটা মানুষকে কিভাবে করবে? বাছাইটি করতে হলে প্রত্যেককে, আমাদের সৃষ্টিকর্তা সকলকে মস্তিষ্ক দিয়েছেন। কেন দিয়েছেন? আমাদের চিন্তা করতে হবে, আমাদের প্রত্যেকটা জিনিস যাচাই করে দেখতে হবে। কোনো একটা বিষয় আমি শেয়ার করা মানে, ধরা যাক আমি 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 যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমার একটা অবস্থান রয়েছে, সেই অবস্থান থেকে আমি যদি কোনো একটি কিছু শেয়ার করি, আমার ছাত্ররা কিছুটা হলেও সেটাতে ভরসা করবে। আমরা যখন প্রত্যেকের রেসপন্সিবিলিটির জায়গা থেকে আমরা যদি চিন্তা করে থাকি, আমরা কিন্তু এ ধরনের গুজব না জেনে শেয়ার করতে পারি না। শুধু গুজব নয়, আপনি কিছুক্ষণ আগে যে কথাটি বললেন যে জার্মান সেই গবেষণা রিপোর্টের সূত্র ধরে যদি আমরা বলি, না জেনেই, এমনকি সাধারণ মানুষ নয়, আমাদের সংবাদ মাধ্যমগুলো না পড়ে এক ধরনের খুব সস্তা ধরনের শিরোনাম দিয়ে এক একটি নিউজ কভার আমরা করছেন। এর আগে দেখেছি সংবাদ মাধ্যম, এটা টেলিভিশন, গাজীপুরের নির্বাচনে জি মোট ভোটের থেকে বেশি ভোট প্রার্থীদের পাইয়ে দিয়ে ব্রেকিং জি নিউজ জি চালিয়েছে। জি কিংবা একজন মায়ের খবর জি খুব ভাইরাল হয়েছে। এইগুলো যে যখন মূলধারার সংবাদ মাধ্যম এই ভুলগুলো করে, গণমানুষ আসলে কিভাবে নেয়? এই আন্দোলন নিয়েও দেখেছেন যে মানুষের মধ্যে বা আন্দোলনকারীদের মধ্যে গণমাধ্যম নিয়ে একটা বিরূপ ধারণা আছে, তারা আছে। আক্রমণও করেছে। জি আপনি একটু যদি বলেন এটা কতটা বিরূপ প্রভাব পড়ে গণমাধ্যমের উপর? গণমাধ্যমের, আমি বলবো যে একটি বা দুটি গণমাধ্যমের এই ছোট একটি অসচেতনতা, আমি বলবো অসচেতনতা কিছু কিছু ক্ষেত্রে হতে পারে উদ্দেশ্য প্রণোদিত, হতে পারে কারু মাধ্যমে সেটা বায়াসড হয়ে করেছে, সেটা আসলে পুরো গণমাধ্যমকে কলঙ্কিত করে। এবং এক গণমাধ্যমের যে স্বাধীনতা রয়েছে, সেই স্বাধীনতায় কিন্তু তারা তখনই একটা পক্ষ থেকে বড় ধরনের আঘাত চলে আসে। আপনাকে ঠিক যেটি দিয়ে পরিচয় করিয়ে দিয়েছিলাম, আপনি বলছেন জার্মান গবেষণা প্রতিষ্ঠান, তাদের যে খবরটি সয়লাব হয়ে গেল, ভাইরাল হয়ে গেল, বিবিসি বাংলা করলো, বাংলাদেশের এটি সবচেয়ে বড় দৈনিক বলে দিল বাংলাদেশে একনায়কের যুগে চলে গেছে। এই খবরটা নিয়ে আপনি খোঁজ করলেন ঠিক কেন? বিষয়টি হচ্ছে যে আমি নিজেও জার্মানিতে, আপনি জানেন যে এই মুহূর্তে আমি জার্মানিতে পড়াশোনা করছি। আমি হঠাৎ করে দেখলাম যে জার্মান যে বর্তমান সরকার প্রধান, তাকে নিয়ে একটি খুব বাজে ধরনের ট্রল ফেসবুকে। এখন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটা আলাদা বাটনই রয়েছে, ট্রান্সলেট করা যায়।
আপনি চিন্তা করুন যে একজন বাংলাদেশি হিসেবে সেটা যদি আমার কোনো জার্মান বন্ধু দেখেন ট্রান্সলেট করে ছবিটি দেখে আমাদের প্রতি তাদের ধারণাটি কীরকম হবে। তো সেটা একটা ব্যাপার ছিল। আরেকটা ব্যাপার, আমি সবসময়ই আমি 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 দেশকে নিয়ে আমি ভাবি, আমি আমার নিজের প্রাণের জায়গা থেকেই ভাবি। তো আমার কাছে কখনোই মনে হয়নি যে বাংলাদেশ স্বৈরতান্ত্রিক যেই আরও 4টি দেশের সাথে তুলনা করা হয়েছে, তাদের সেসব দেশের যে পরিস্থিতি তার সাথে বাংলাদেশ এখনো সেই পরিস্থিতিতে গেছে। তো আমি সেই মানে এটা ব্যক্তিগতভাবে জিনিসটা মেনে নিতে পারিনি। জি, এবং তখনই আমি তাদেরকে ঠিক পরদিনই আমি তাদেরকে লিখি যে আপনারা এটা কাদেরকে, এই পত্রিকাগুলোকে না ওই গবেষণা প্রতিষ্ঠান? আমি গবেষণা প্রতিষ্ঠানকে লিখি যে আপনারা এই যে রিপোর্টটি করেছেন তাদেরকে কোট করি যে এখানে যে আপনারা 5টি দেশের তালিকায় বাংলাদেশ স্বৈরতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে, যে এই 5টি আপনি কিসের উপর ভিত্তি করে এই এমন ধরনের সমাধানে গিয়েছেন? আপনারা কি কোনো গবেষণা করেছেন? গবেষণা করলে কি ধরনের গবেষণা পদ্ধতি ব্যবহার করেছেন? কারা এর পার্টিসিপেন্ট? কিংবা আপনাদের সাথে কি বাংলাদেশের কোনো গবেষণা প্রতিষ্ঠান যুক্ত কিংবা কোনো ব্যক্তি যুক্ত? এবং তারা ঠিক পরদিনই আমাকে একটি চমৎকার ইমেল বলবো, কারণ রিপ্লাই দিয়েছেন। এবং তাদের চমৎকার বলবো এ কারণে, তারা শুরুতেই আমাকে বলেছেন যে বাংলাদেশ এই মুহূর্তে উন্নতির দিকে সুন্দরভাবে এগিয়ে চলছে। আমরা উন্নয়নের এই রূপক দেখতে গিয়েই আমাদের খুব ছোটভাবে এই নেতিবাচক এই রূপটি আমরা পেয়েছি। এবং তারা আমাকে বলেছেন আপনি যেহেতু গবেষণা সম্পর্কিত প্রশ্ন উত্থাপন করেছেন, আপনি আমাদের এটা একেবারেই ট্রান্সপারেন্ট, আপনি এই নিম্নোক্ত এই লিঙ্কে গিয়ে আপনি পুরো গবেষণা পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন। এবং তারা আমাকে 35 পাতার রিপোর্টটি পাঠায়। 35 পাতার রিপোর্টটি পাঠানোর পর আমি সে রাতেই 35 পাতার রিপোর্ট পুরোটা পড়ি। এবং সেটার যে আপনার এক্সিকিউটিভ সামারি, যে সারসংক্ষেপের প্রথম লাইনই হচ্ছে যে এই রিপোর্টের সময়কাল হচ্ছে 2015 থেকে 2017 এবং সেই সময়কার বাংলাদেশের যে তারা যে কনক্লুশনে গেছেন, তাদের প্রথম বাক্যটি হচ্ছে ইসলামপন্থীদের দ্বারা সৃষ্ট সন্ত্রাসবাদ, নৈরাজ্য এবং এই রাজনৈতিকভাবে তারা যে ধরনের বাজে সিচুয়েশন সৃষ্টি করেছেন সেটার একটা ফলাফল তারা পেয়েছেন। এবং দ্বিতীয় বাক্যটি হচ্ছে যে 2015 থেকে 2016 তখনকার আমাদের বিরোধী দলীয় যেই আমাদের তথাকথিত হরতাল, তারা ঠিক এইভাবেই বলেছেন যে এই হরতালের কারণে, এই অবরোধের কারণে 172 জন মানুষের মৃত্যু, 92 জন মানুষকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারা, পরিসংখ্যানগুলো তুলে ধরা, ব্লগার হত্যা এবং এই বিষয়গুলো, এবং পাশাপাশি এসেছে যে গুলশান অ্যাটাকের ব্যাপারগুলো, এই বিষয়গুলো কিন্তু তাদের রূপান্তরের মাপকে এইগুলোর কারণে সরকার একটা এক্সট্রিম বা স্ট্রিক্ট পজিশনে গেছে, এমনটাই বলা হয়েছে কি জিনিসটা? এইগুলোর কারণে সরকারও এই এবং তারা এর পরবর্তীতে তারা মেনশন করেছে যে তখনকার বিরোধী দলীয় নেত্রী এবং জামাতে ইসলামী তাদের উপরে সরকার বহু দুর্নীতির মামলা করেছেন এবং সরকার চেষ্টা করেছেন সেটাকে প্রতিহত করতে। এবং আমি পুরো রিপোর্ট পড়ে আমার কাছে মনে হয়নি যে এই রিপোর্টটি আমাদের বর্তমান সরকারের বিপক্ষে গেছে। আমার কাছে এবং খুবই মানে আশ্চর্য হলেও সত্যি যে যেই রিপোর্টটির পুরো উল্টা প্রতিফলনটি আমরা দেখতে পেয়েছি আমাদের বাংলাদেশে হচ্ছে। যেমন বিএনপি থেকে রিপোর্টটিকে গ্রহণ করা হয়েছে, তারা বলেছেন যে এটা হচ্ছে যে আমরা বলছিলাম বাংলাদেশ একনায়কতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা দেখুন আমাদের এই কথাবার্তায় জার্মান প্রকাশ করেছেন জার্মান রিপোর্ট। এদিকে বাংলাদেশের যে প্রতিবেদনগুলো পেয়েছেন আপনি, সেগুলোতে কি আছে আমি শুনবো, মানে সেগুলোতে আসলে এই রিপোর্টের কতটা প্রতিফলিত হয়েছে। এই জায়গাটা আমরা একটা ছোট্ট বিরতি নিই, বিরতির পর শুনবো আরও কিছু কিছু বিষয় আছে একটু তলিয়ে দেখা প্রয়োজন, 1-2 বাক্যে ছোঁয়ার চেষ্টা করবো। এই মুহূর্তে একটা বিরতিতে যাচ্ছে, আশা করি সঙ্গে থাকবেন। আরেকবার স্বাগত ইয়াং নাইটে। কথা বলছিলাম শান্ত তাহিদের সঙ্গে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক, জার্মানিতে অধ্যয়নরত, মাস্টার্স করছেন সেখানে, দ্বিতীয় মাস্টার্স। তিনি বলছিলেন জার্মানির যে গবেষণা প্রতিষ্ঠানের রিপোর্ট নিয়ে বড় বড় সংবাদ মাধ্যম আন্তর্জাতিকের বাংলা ভার্সন এবং আমাদের বড় বড় সংবাদ মাধ্যম বলল বাংলাদেশ স্বৈরতান্ত্রিক যুগে প্রবেশ করেছে, তার ঠিক বিপরীত চিত্র ছিল জার্মানির সেই প্রতিষ্ঠানের রিপোর্টে।
কতটা বিপরীত একটু এক বাক্যে বলে শেষ করবেন। আমার কাছে মনে হয়েছে যে কোনো একটু রিপোর্ট পাওয়ার পর সেটা একটি বিদেশি গবেষণা প্রতিষ্ঠান, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক, সেটা আমার দেশের স্বীকৃতি হতে পারে না। এবং সেই রিপোর্ট পড়ে আমার মনে হয়েছে এই যে মানদণ্ডগুলো দিয়ে তারা বাংলাদেশকে স্বৈরতান্ত্রিক দেশের পর্যায়ে নিয়ে গেছেন, সেই মানদণ্ডগুলো এনাফ নয়, যথেষ্ট নয়। সুতরাং বর্তমান সরকারের এবং রেসপেক্টেড যেই ব্যক্তিবর্গ, তাদের উচিত ছিল এই রিপোর্টটি পুরোটি পড়া এবং সেই প্রতিষ্ঠানের কাছে জবাবদিহিতা চাওয়া। কিন্তু একটি রিপোর্টে যা বলা হয়েছে তার বিপরীতটা প্রকাশ পেল এবং সরকার কোনো জবাবদিহিতা চাইল না। জি, শান্তা, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। কোটা সংস্কার নিয়ে শাননও আছেন আমাদের সঙ্গে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আপনি তাকে চেনেনও। আপনার কাছে এক বাক্যে শুনতে চাবো আপনার মূল্যায়ন। প্রথমত আমি যেটি বলতে চাই যে কোটা সংস্কার অবশ্যই এটি সময়ের দাবি। 56% কোটা, এটি কোনো যৌক্তিক হতে পারে না। আমি ব্যক্তিগতভাবে এই আন্দোলনের শিক্ষার্থীদের সাথে আছি এবং আজকে আমি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিতে আমি দাঁড়িয়ে বলেছি যে ভিসির বাংলোতে যেই হামলা হয়েছে সেটিরও আমি নিন্দা জানাই এবং আমি বিশ্বাস করি আমার কোনো শিক্ষার্থী সেই কর্মকাণ্ডের সাথে যুক্ত নন। আমি ব্যক্তিগতভাবে সেটি বিশ্বাস করি এবং আমি বলেছি আমার শিক্ষার্থীদের উপরে পুলিশি হামলারও নিন্দা প্রস্তাব যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ যেন এটি তারা যেন শিক্ষার্থীদের পাশে থাকেন এবং আমরা শিক্ষকরা মিলে একটি পরামর্শ নিয়েছি। সকলের পরামর্শ নিয়ে আমাদের যে শিক্ষক সমিতির সভাপতি, তারা সকলেই একটি সিদ্ধান্তে এসেছেন যে এই আন্দোলনের সাথে আমরা সহমর্মী, আমাদের শিক্ষার্থীদের সাথে আমরা আছি। শিক্ষার্থীদের উপর হামলার বিরুদ্ধে আমাদের অবস্থান এবং এই আন্দোলনের সাথে এর সাথে যেই রাজনৈতিক যেই একটি গোষ্ঠী সুবিধা নেওয়ার চেষ্টা করছে, আমি বলবো আমার শিক্ষার্থীদের কাছে অনুরোধ, আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখুন। আচ্ছা, আমরা একটু শাননের কাছে শেষ বাক্য শুনবো। শানন, একেবারে শেষ মুহূর্ত, 30 সেকেন্ড, শেষ কথা। 30 সেকেন্ডে বলবো একটা কথা, কোটার সংস্কার হোক, বহিরাগত সন্ত্রাসী এনে যৌক্তিক আন্দোলনকারীদের উপর লেলিয়ে দেওয়া যেই সংস্কৃতিটি শুরু হয়েছে সেটি বন্ধ হোক। আমরা যেন দোয়েল চত্বরে, টিএসসিতে, রাজু ভাস্কর্যে এবং হলে সব জায়গায় নিরাপদে চলাফেরা করতে পারি, নিরাপদ ক্যাম্পাস সেটি নিশ্চিত করা হোক। এবং হতাশ হতে হয়, ঢাকা মেডিকেল কলেজে গেলে এখনো আহত শিক্ষার্থীদের যন্ত্রণার আর্তচিৎকার শোনা যাচ্ছে। যখন প্রশাসনিক কর্মকর্তা মাননীয় প্রক্টর স্যার ঘোষণা দেন যে ভিডিও ফুটেজ দেখে সব আন্দোলনকারীকে বিচারের আওতায় আনতে হবে, তখন আমরা আসলেই খুবই হতাশ হই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আরো শক্তিশালী হোক, কোটা সংস্কার হোক এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত হোক। এটাই আমার শেষ কথা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ শাননকে। শান্তা দা, আপনাকেও ধন্যবাদ। হয়তো আরো অনেক কিছু বলার ছিল, আরো অনেক কিছু বলা হবে, ভবিষ্যতের আশা থাকলাম। দর্শক, ইয়াং নেট থেকে আজকে বিদায় নিচ্ছে এখানেই। একটা সুস্থ সুন্দর বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, সেই স্বপ্ন থাকছেই।